আচ্ছা, গত ক্লাসে আমরা আলোচনা করছিলাম ট্রান্সডিউসার নিয়ে। ট্রান্সডিউসার কি করে? নন ইলেকট্রিক্যাল সিগন্যালকে ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট করে। তারপর আমরা ট্রান্সডিউসারের অ্যাডভান্টেজ পড়েছিলাম আর ইনভার্স ট্রান্সডিউসার সম্পর্কে দেখেছিলাম। ইনভার্স ট্রান্সডিউসার হচ্ছে যেটা ইলেকট্রিক্যাল সিগন্যালকে নন ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট করে সেটি। আচ্ছা, আজকের ক্লাসে তারপর আমরা ট্রান্সডিউসারের একটা ক্লাসিফিকেশন আলোচনা করেছিলাম, সেটা হচ্ছে প্রাইমারি ট্রান্সডিউসার এবং সেকেন্ডারি ট্রান্সডিউসার। আচ্ছা, আজকের ক্লাসে আমরা ট্রান্সডিউসারের আরো কিছু ক্লাসিফিকেশন দেখব। প্রথমেই আসছি, ট্রান্সডিউসার ক্যান বি ক্লাসিফাইড অ্যাজ অন দ্য বেসিক অফ প্রিন্সিপাল অফ অপারেশন। প্রিন্সিপাল অফ অপারেশনের উপর ডিপেন্ড করে ট্রান্সডিউসারকে আমরা মেনলি তিন ওয়েতে ক্লাসিফাই করতে পারি। কি কি তিনটা ভাগ? তাহলে একটা হচ্ছে রেজিস্টিভ, একটা হচ্ছে ক্যাপাসিটিভ, আর একটা হচ্ছে ইন্ডাকটিভ। Transducer can be classified on the basis of principle of operation as resistive, capacitive and inductive. আচ্ছা, এরপরে প্রাইমারি এবং সেকেন্ডারি ট্রান্সডিউসার ছিল। প্রাইমারি আর সেকেন্ডারি ট্রান্সডিউসার এটা ক্লাসিফাই করেছিলাম যে কিভাবে, এক্সটার্নাল কোনো ডিভাইসের সাহায্য নিচ্ছি কিনা তার উপর ডিপেন্ড করে। যদি কোনো এক্সটার্নাল ডিভাইসের সাহায্য ছাড়াই নন ইলেকট্রিক্যাল সিগন্যাল ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট হয়ে যায়, তাহলে সেটাকে বলছিলাম আমরা প্রাইমারি ট্রান্সডিউসার। তার একটা আমরা এক্সাম্পল দেখেছিলাম, বাউডন টিউব। আর যদি নন ইলেকট্রিক্যাল সিগন্যালকে ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট করতে এক্সটার্নাল সোর্সের সাহায্য নেয়, এক্সটার্নাল কোনো ডিভাইসের, তাহলে সেটাকে আমরা বলেছিলাম সেকেন্ডারি ট্রান্সডিউসার। তার এক্সাম্পল ছিল হচ্ছে এলভিডিটি, লিনিয়ার ভ্যারিয়েবল ডিফারেনশিয়াল ট্রান্সডিউসার। আচ্ছা, বাউডন টিউব এবং এলভিডিটি সাহায্যে আমরা প্রেসার এনার্জি কিভাবে ভোল্টেজ এনার্জিতে কনভার্ট হয় সেটা দেখেছিলাম। আচ্ছা, এটা হচ্ছে মেনলি দুইটা অপারেশনে কাজ করে, দুইটা স্টেজে। কি প্রথম স্টেজে বাউডন টিউবের মাধ্যমে প্রেসার এনার্জিটা ডিসপ্লেসমেন্টে কনভার্ট হয়, আর সেকেন্ড স্টেপে এই ডিসপ্লেসমেন্টটা অ্যানালগাস ভোল্টেজ অথবা পটেনশিয়াল ডিফারেন্সে কনভার্ট হয়ে যায় এলভিডিটি দিয়ে। তাই এখানে আমরা যেহেতু এলভিডিটি সাহায্যে ট্রান্সডিউসার এলভিডিটিকে আমরা কোনো এলভিডিটির সাহায্যে ভোল্টেজ মেজারমেন্টের ক্ষেত্রে আমরা এই বাউডন টিউবের হেল্প নিয়েছি, তাই এলভিডিটিটাকে আমরা বলছি হচ্ছে সেকেন্ডারি ট্রান্সডিউসার এবং বাউডন টিউবকে বলছি প্রাইমারি ট্রান্সডিউসার। আচ্ছা, এরপর আসছি হচ্ছে অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ ট্রান্সডিউসার। এতটুকু যতটুকু পড়লাম সেটুকু আমরা হচ্ছে গত ক্লাসে আলোচনা করেছিলাম, একটু রিভিউ করলাম। আচ্ছা, এখন দেখবো হচ্ছে নতুন একটা ক্লাসিফিকেশন, সেটা হচ্ছে অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ ট্রান্সডিউসার। কাদেরকে আমরা অ্যাক্টিভ ট্রান্সডিউসার বলবো এবং কাদেরকে আমরা প্যাসিভ ট্রান্সডিউসার বলবো? আচ্ছা, আপনাদেরকে একটু বলে রাখি, এই ট্রান্সডিউসারের এই এক্সাম্পল গুলো খুবই ইম্পর্টেন্ট, এমসিকিউ এর জন্য কিন্তু শর্ট কোশ্চেন হিসেবে আসতেই পারে। আচ্ছা, তাহলে আমরা একটু দেখি। Active transducer are those which don't require any auxiliary power source to produce their output. They are also known as self-generating type. These transducers include tachogenerators, thermocouple, photovoltaic cell, and piezoelectric crystal. তাহলে কোনো অক্সিলারি পাওয়ার সোর্স ছাড়া যদি কোনো ট্রান্সডিউসার তার নন ইলেকট্রিক্যাল সিগন্যালকে ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট করতে পারে, তাহলে সেই ট্রান্সডিউসারকে আমরা বলবো হচ্ছে অ্যাক্টিভ ট্রান্সডিউসার। তাহলে এক্সটার্নাল কোনো পাওয়ার সোর্স লাগবে কিনা তার উপর ডিপেন্ড করে আমরা ট্রান্সডিউসারকে মেনলি দুই ওয়েতে ক্লাসিফাই করেছি। একটা হচ্ছে অ্যাক্টিভ, যেখানে আমরা এক্সটার্নাল কোনো অক্সিলারি পাওয়ার সোর্সকে কাজে লাগাচ্ছি না। আরেকটা হচ্ছে প্যাসিভ, যেখানে পাওয়ার সোর্স কাজে লাগে। আচ্ছা, অ্যাক্টিভ ট্রান্সডিউসারকে আমরা সেলফ জেনারেটিং টাইপও বলতে পারি। তাহলে
সেলফ জেনারেটিং টাইপ ট্রান্সডিউসারের এক্সাম্পল হচ্ছে টেকো জেনারেটর, থার্মোকাপল, ফটোভোল্টাইক সেল এবং পাইজো ইলেকট্রিক ক্রিস্টাল। আচ্ছা, আমরা পাইজো ইলেকট্রিক ক্রিস্টাল এবং থার্মোকাপল এই দুইটা সম্পর্কে ডিটেল পড়বো। একটু থার্মোকাপল সম্পর্কে বলছি। থার্মোকাপলের সাহায্যে কি করি? থার্মোকাপলের সাহায্যে আমরা টেম্পারেচারের ডিফারেন্সটাকে আমরা ইলেকট্রিক্যাল সিগনালে অর্থাৎ ভোল্টেজে কনভার্ট করার চেষ্টা করি। টেম্পারেচার ডিফারেন্স দুইটা পয়েন্ট, একটা লো টেম্পারেচার থাকে, একটা হাই টেম্পারেচার থাকে। এই দুইটা পয়েন্টে টেম্পারেচার ডিফারেন্স থেকে আমরা ভোল্টেজ প্রডিউস করার চেষ্টা করি। এখানে এক্সটার্নাল কোনো সার্কিট লাগে না, সার্কিট বলতে পাওয়ার সোর্স লাগে না। আচ্ছা, এরপর আসছি হচ্ছে প্যাসিভ ট্রান্সডিউসার। প্যাসিভ ট্রান্সডিউসারের এক্সাম্পল হচ্ছে রেজিস্টিভ, ক্যাপাসিটিভ এবং ইন্ডাকটিভ টাইপ ট্রান্সডিউসার। আচ্ছা, the passive transducer derive the power required for the transduction from an auxiliary power source. They are also called externally powered transducer. তাহলে যদি এক্সটার্নাল বা অক্সিলারি পাওয়ার সোর্স কাজে লাগে নন ইলেকট্রিক্যাল সিগন্যালকে ইলেকট্রিক্যালি কনভার্ট করতে অর্থাৎ ট্রান্সডাকশনের জন্য, তাহলে সেটাকে আমরা বলবো প্যাসিভ ট্রান্সডিউসার। প্যাসিভ ট্রান্সডিউসারকে আমরা আরেকটা নামে বলতে পারি, সেটা হচ্ছে এক্সটার্নালি পাওয়ার্ড ট্রান্সডিউসার। অ্যাক্টিভটা ছিল সেলফ জেনারেটিং ট্রান্সডিউসার এবং প্যাসিভটা হচ্ছে এক্সটার্নালি পাওয়ার্ড ট্রান্সডিউসার। তার এক্সাম্পল হচ্ছে রেজিস্টিভ, ক্যাপাসিটিভ এবং ইন্ডাকটিভ ট্রান্সডিউসার। তাহলে এক্সটার্নাল বা অক্সিলারি পাওয়ার সোর্স লাগবে কিনা তার উপর ডিপেন্ড করে আমরা ট্রান্সডিউসারকে দুভাগে ভাগ করছি, একটা হচ্ছে অ্যাক্টিভ এবং একটা হচ্ছে প্যাসিভ। অ্যাক্টিভকে আমরা বলছি সেলফ জেনারেটিং টাইপ আর প্যাসিভকে আমরা বলছি এক্সটার্নালি পাওয়ার্ড ট্রান্সডিউসার। অ্যাক্টিভ ট্রান্সডিউসারের আমরা এক্সাম্পল দেখলাম টেকো জেনারেটর, থার্মোকাপল, ফটোভোল্টাইক সেল অ্যান্ড পাইজোইলেকট্রিক ক্রিস্টাল। আর প্যাসিভ ট্রান্সডিউসারের এক্সাম্পল দেখলাম রেজিস্টিভ, ক্যাপাসিটিভ অ্যান্ড ইন্ডাকটিভ ট্রান্সডিউসার। আচ্ছা, এরপর আসছি হচ্ছে আরেকটা ক্লাসিফিকেশন, সেটা হচ্ছে ট্রান্সডিউসারের আউটপুট সিগন্যালটা অ্যানালগ সিগন্যাল হবে না ডিজিটাল সিগন্যাল হবে, তার উপর ডিপেন্ড করে আমরা ট্রান্সডিউসারকে দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে অ্যানালগ ট্রান্সডিউসার এবং একটা হচ্ছে ডিজিটাল ট্রান্সডিউসার। Analog transducer can convert the input quantity into an analog output, which is a continuous function of time. অ্যানালগ ট্রান্সডিউসার কি করবে? ইনপুট কোয়ান্টিটিকে একটা অ্যানালগ আউটপুটে কনভার্ট করবে। অ্যানালগ আউটপুট মানে হচ্ছে টাইমের কন্টিনিউয়াস ফাংশন। আচ্ছা, তাহলে যদি আউটপুট অ্যানালগ ভোল্টেজ হয় তাহলে সেটা আমরা বুঝবো অ্যানালগ ট্রান্সডিউসার, ভোল্টেজ বা কারেন্ট যেটাই বলি, অর্থাৎ ইলেকট্রিক্যাল সিগন্যাল যদি হয়, অ্যানালগ ইলেকট্রিক্যাল সিগন্যাল হয়। আচ্ছা, তাহলে অ্যানালগ ট্রান্সডিউসারের এক্সাম্পল হচ্ছে স্ট্রেইন গজ, এলভিডিটি, থার্মোকাপল অ্যান্ড থার্মিস্টর। এই এক্সাম্পলগুলো একটু মনে রাখতে হবে এমসিকিউ এর জন্য, এই এক্সাম্পলগুলো খুব ইম্পর্টেন্ট। এমনভাবে কোয়েশ্চেন আসতে পারে যে স্ট্রেইন হুইচ ইজ নট অ্যান ডিজিটাল ট্রান্সডিউসার। সো কিছু এক্সাম্পল থাকলো আর মাঝখানে শুধু একটা অ্যানালগ ট্রান্সডিউসারের একটা এক্সাম্পল থাকলো। সো আমাদেরকে চুজ করতে হবে এটা, অথবা বলতে পারে যে এই কয়েকটা এক্সাম্পল দিয়ে, যেমন স্ট্রেইন গজ, এলভিডিটি, থার্মোকাপল, এগুলো দিয়ে বলবে যে এগুলো কোন টাইপের ট্রান্সডিউসার, অ্যানালগ নাকি ডিজিটাল। আচ্ছা, এরকম টাইপেরও কোশ্চেন আসতে পারে যে থার্মোকাপল কিন্তু দেখুন অ্যানালগ অ্যাট টাইমে আবার অ্যাক্টিভ। সো বলতে পারে থার্মোকাপল হুইচ টাইপ অফ ট্রান্সডিউসার দিয়ে একটা অপশন আছে অ্যানালগ ট্রান্সডিউসার, আরেকটা হচ্ছে সেলফ জেনারেটিং ট্রান্সডিউসার, একটা হচ্ছে অ্যাক্টিভ ট্রান্সডিউসার, আরেকটা আছে প্যাসিভ ট্রান্সডিউসার। তখন আমাদেরকে চুজ করতে হবে 1 2 2 3 না 3 4, এরকম ভাবে বহুপদী সমাপ্তিসূচক যেভাবে থাকে ওইভাবে চুজ করতে পারি। আচ্ছা,
এরপর আসছে হচ্ছে ডিজিটাল ট্রান্সডিউসার। Digital transducer can convert the input quantity into an electrical output which is in the form of pulse. আচ্ছা, ডিজিটাল সিগন্যাল মানে আমরা জানি 1-0 মানে পালস টাইপের। তাহলে যদি কোনো ট্রান্সডিউসার অ্যানালগ কোয়ান্টিটিটাকে এরকম পালস আকারে কনভার্ট করে, অর্থাৎ ডিজিটাল সিগন্যাল হিসেবে কনভার্ট করে, তাহলে সেটা আমরা বুঝবো ডিজিটাল ট্রান্সডিউসার। এই হলো আমাদের ট্রান্সডিউসারের ক্লাসিফিকেশন। সবাই কি ক্লিয়ার হয়েছে ক্লাসিফিকেশনটুকু? জি ম্যাম। ক্লাসিফিকেশন ক্লিয়ার হয়ে থাকি, তাহলে আমরা একটু অন্য একটা টপিক শুরু করতে যাচ্ছি। সেটা হচ্ছে আমরা হচ্ছে 3টা ট্রান্সডিউসার দেখবো আজকের ক্লাসে। একটা হচ্ছে হল ইফেক্ট ট্রান্সডিউসার, তারপরে দেখবো থার্মোকাপল ট্রান্সডিউসার, এবং তারপরে দেখবো হচ্ছে এলভিডিটি এবং তাদের সুবিধা অসুবিধা এবং কিছু অ্যাপ্লিকেশন দেখবো। তার মধ্যে সবচেয়ে ছোট যেটা সেটা হচ্ছে হল ইফেক্ট ট্রান্সডিউসার। আচ্ছা, এখানে এক টাইপের কোশ্চেন দেওয়া আছে, এক্সপ্লেন হাউ ভেরি হাই ডিসি অ্যান্ড এসি অ্যাম্পেয়ার ক্যান বি মেজার্ড ইউজিং হল ইফেক্ট ট্রান্সডিউসার। এরকম ভাবেও কোশ্চেন আসতে পারে, আবার বলতে পারে হল ইফেক্ট ট্রান্সডিউসারের বেসিক অপারেশন বর্ণনা করতে বলতে পারে। তাহলে আমরা এখন পড়াশোনা করব হল ইফেক্ট ট্রান্সডিউসার নিয়ে। হল ইফেক্ট ট্রান্সডিউসার কি, তাহলে সেই পরিচয়টা প্রথমে বলি। ট্রান্সডিউসার মানেই হচ্ছে নন ইলেকট্রিক্যাল সিগন্যালকে ইলেকট্রিক্যালে কনভার্ট করবে। এখন তার সাথে আছে হল ইফেক্ট। তো হল ইফেক্ট ট্রান্সডিউসার দিয়ে আমরা কি করি? এক এক টাইপের ট্রান্সডিউসারের কাজ এক এক রকম। সো প্রথমে আসছে হল ইফেক্ট ট্রান্সডিউসার। হল ইফেক্ট ট্রান্সডিউসার ক্যান বি ইউজ টু মেজার দ্য কারেন্ট in a conductor without the need for interrupting the circuit, without making an electrical connection between the conductor circuit and the meter. হল ইফেক্ট ট্রান্সডিউসার দিয়ে আমরা কারেন্ট মেজার করে থাকি এবং সেখানে সার্কিটকে কোনো রকম ইন্টারাপ্ট করি না, অর্থাৎ কোনো ইলেকট্রিক্যাল কানেকশন থাকে না কন্ডাক্টর এবং মিটারের মধ্যে। আরেকবার একটু বলছি, হল ইফেক্ট ট্রান্সডিউসারের সাহায্যে আমরা যে কোনো রেঞ্জের এসি ডিসি ভোল্টেজ মেজার করতে পারি। ভোল্টেজ না, কারেন্ট, হল ইফেক্ট ট্রান্সডিউসারের মাধ্যমে আমরা যে কোনো রেঞ্জের হাই অথবা লো এসি এবং ডিসি কারেন্ট মেজার করতে পারি। এটার একটা স্পেশালিটি কি, এটা আমরা যখন কারেন্ট মেজার করব সেক্ষেত্রে আমরা সার্কিটকে কোনো ইন্টারাপ্ট করব না, অর্থাৎ সার্কিট এবং মিটারের মধ্যে কোনো ইন্টারনাল কানেকশন লাগবে না। কানেকশন ছাড়াই আমরা তাদের কারেন্টটা মেজার করতে পারবো। আচ্ছা, কিভাবে মেজার করতে পারবো সেই বিষয়টা একটু দেখি। Here a current AC or DC passes through the conductor and set off a magnetic field surrounding the conductor. আচ্ছা, কোনো কন্ডাক্টরের মধ্যে দিয়ে যদি কারেন্ট ফ্লো হয় তাহলে আমরা জানি ফ্যারাডের ল অনুযায়ী সেখানে ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হয়। সেই বিষয়টাই এখানে হচ্ছে, একটা কন্ডাক্টরের মধ্যে কন্টিনিউয়াসলি এসি অথবা ডিসি কারেন্ট দিচ্ছে, সেই কারেন্টের জন্য ফ্যারাডের ল অনুসারে সেখানে কন্ডাক্টরের আশেপাশে ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হচ্ছে। The magnetic field is proportional to the current. ম্যাগনেটিক ফিল্ডটা কারেন্টের প্রপোর্শনাল, অর্থাৎ যত বেশি কারেন্ট ফ্লো হবে তত বেশি ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস হবে। A Hall effect transducer is placed in a slotted ferromagnetic tube. Hall effect transducerটা হচ্ছে এই স্লটেড ফেরোম্যাগনেটিক টিউবের মাঝখানে স্থাপন করা হবে। এই হচ্ছে সেই ট্রান্সডিউসারটা, যেটুকু আমি গোল করে মার্ক করে রেখেছি। এই যে স্লটেড ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়ালের মাঝখানে সেখানে স্থাপন করা হয়েছে
which act as a magnetic concentrator. এখানে এই ট্রান্সডিউসারটা কনসেন্ট্রেটর হিসেবে কাজ করবে। The voltage produced is potential to the magnetic field strength and hence current flowing through the conductor. এখানে দেখুন এই যে ট্রান্সডিউসারের এখানে একটা EH আছে, এই EHটাই হচ্ছে হল ইফেক্ট ভোল্টেজ। তাহলে এই ভোল্টেজটা প্রডিউস হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের স্ট্রেংথ অনুযায়ী, হেন্স টু কারেন্ট ফ্লোয়িং থ্রু দ্য কন্ডাক্টর। আর কন্ডাক্টরের মধ্যে দিয়ে কারেন্ট তো ফ্লো হচ্ছেই। The system can be used for measuring current from less than milliampere to thousands of ampere. এই সিস্টেমটা আমরা যে কোনো রেঞ্জের কারেন্ট মেজারমেন্টের ক্ষেত্রে ইউজ করতে পারি। মিলি অ্যাম্পিয়ারের থেকে কমও হতে পারে, আবার 1000 অ্যাম্পিয়ারও হতে পারে। এটা হচ্ছে খুবই ইফেক্টিভ। তাহলে আরেকবার একটু আলোচনা করছি। আমরা আলোচনা করছি হচ্ছে হল ইফেক্ট ট্রান্সডিউসার নিয়ে। হল ইফেক্ট ট্রান্সডিউসারটা আমাদের শর্ট কোশ্চেনের জন্য আসতে পারে, এক্সপ্লেন হিসেবে আসবে না আর কি, শর্ট কোশ্চেন আকারে আসতে পারে যে রাইট শর্ট নোটস অন হল ইফেক্ট ট্রান্সডিউসার। 2 মার্কের কোশ্চেন আকারে আসলে আমরা এইটুকু লিখব। হল ইফেক্ট ট্রান্সডিউসার আমরা কি কাজে ইউজ করছি? তাহলে আমরা ইউজ করছি সেটা কারেন্ট মেজারমেন্টের জন্য। যে কোনো রেঞ্জের হাই, এসি, ডিসি যে কোনো রেঞ্জের কারেন্ট আমরা এই হল ইফেক্ট ট্রান্সডিউসারের সাহায্যে মেজার করতে পারি। তার স্পেশালিটি হচ্ছে এখানে আমরা সার্কিটকে কোনোভাবে ইন্টারাপ্ট করি না, অর্থাৎ সার্কিটের সাথে আমাদের মিটারের কোনো, মিটার মানে অ্যামিটার বা কোনো কিছু, কোনো ইন্টারনাল কানেকশন লাগবে না। কানেকশন ছাড়াই আমরা কারেন্টটাকে মেজার করতে পারছি। যেখানে কি করছে, একটা কন্ডাক্টরের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছে। আমরা জানি কন্ডাক্টরের মধ্যে দিয়ে এসি অথবা ডিসি যে কোনো কারেন্টই দেই না কেন, ফ্যারাডের ল অনুসারে সেখানে একটা কন্ডাক্টরের আশেপাশে একটা ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস হয়। এই ম্যাগনেটিক ফিল্ডটা কি পরিমাণ প্রডিউস হবে সেটা ডিপেন্ড করবে কত পরিমাণ কারেন্ট ফ্লো হচ্ছে তার উপর। Here a current passes through the conductor and sets up a magnetic field surrounding the conductor. A magnetic field is proportional, the magnetic field is proportional to the current. আচ্ছা, তারপর কি বলছে, a Hall effect transducer is placed in a shorted ferromagnetic tube which act as a magnetic concentrator. এই ফেরোম্যাগনেটিক টিউব, এই ম্যাগনেটিক টিউবের স্লটেড ফেরোম্যাগনেটিক টিউবের মাঝখানে একটা ট্রান্সডিউসার রাখা হয়। সেটাই হচ্ছে সেই হল ইফেক্ট ট্রান্সডিউসারটা, যেটা কি করবে, ম্যাগনেটিক কনসেন্ট্রেশন হিসেবে কাজ করবে। এখানে আমরা একটু দেখতে পাচ্ছি ওয়্যারের সাহায্যে EH দেওয়া আছে। এই EHটাই হচ্ছে হল ইফেক্ট ভোল্টেজ। এটাই বলছে যে এই ম্যাগনেটিক ফিল্ডের স্ট্রেংথ অনুযায়ী এখানে একটা ভোল্টেজ ক্রিয়েট হবে, আর কারেন্ট তো ফ্লো হচ্ছে এই কন্ডাক্টরের মধ্যে। এই সিস্টেমের সাহায্যে আমরা যে কোনো রেঞ্জের কারেন্ট, মিলি অ্যাম্পিয়ার থেকে 1000 অফ অ্যাম্পিয়ার পর্যন্ত কারেন্ট মেজার করতে পারি। এই হলো আমাদের হল ইফেক্ট ট্রান্সডিউসার। ম্যাম আমরা আচ্ছা, আমরা এখন আলোচনা করব থার্মোকাপল নিয়ে। থার্মোকাপল হচ্ছে এমন একটা ট্রান্সডিউসার যেখানে আমরা টেম্পারেচার ডিফারেন্সকে পটেনশিয়াল ডিফারেন্সে কনভার্ট করে থাকি, অর্থাৎ ভোল্টেজ প্রডিউস করে থাকি টেম্পারেচার ডিফারেন্সকে ইউজ করে। আচ্ছা, এই থার্মোকাপলের ক্ষেত্রে আমরা সিবেক ক্রিয়া বা সিবেক ইফেক্ট, এই ইফেক্টটাকে কাজে লাগিয়ে এই ট্রান্সডিউসারটা ডিজাইন করেছি। সিবেক ক্রিয়া কি ছিল, দুইটি ভিন্ন তাপমাত্রার বস্তুর মধ্যে যেই তাপমাত্রার ডিফারেন্স, সেই ডিফারেন্সটাকে আমরা কি করতাম, ভোল্টেজ প্রডিউসের কাজে ইউজ করতাম। যখন ওই টেম্পারেচার ডিফারেন্স ইউজ করে আমরা ভোল্টেজ প্রডিউস করতাম, সেই ইফেক্টটাকে আমরা বলতাম হচ্ছে সিবেক ইফেক্ট। সো এই ইফেক্টটাকে কাজে লাগিয়েই আমরা এই থার্মোকাপলটা ডিজাইন করব। থার্মোকাপল টাইপের ট্রান্সডিউসারটা, এটাও একটা ট্রান্সডিউসার। ট্রান্সডিউসার মানে হচ্ছে নন ইলেকট্রিক্যাল সিগন্যালকে ইলেকট্রিক্যালে কনভার্ট করা।
যেহেতু এটা টেম্পারেচার ডিফারেন্সকে ভোল্টেজে কনভার্ট করছে, সো এটা হচ্ছে এটাও একটা ট্রান্সডিউসার। আচ্ছা, সো আমরা একটু দেখি হোয়াট ইজ থার্মোকাপল আর তার সুবিধা এবং অসুবিধা কি। তো থার্মোকাপল সম্পর্কে আমাদের শর্ট নোট আসতে পারে এবং এই সুবিধা অসুবিধা গুলো দিয়ে আমাদের এমসিকিউ টাইপের কোয়েশ্চেন আসতে পারে। এমসিকিউ এর জন্য এই সুবিধা অসুবিধা গুলো খুবই ইম্পর্টেন্ট, এবং এই অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ গুলো মেইনলি ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের ভাইবার জন্য। আমাদের যে মিড টার্ম ফাইনাল টার্মের জন্য যে ভাইবাটা থাকবে, সেই ভাইবাই এই অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ গুলো আসতে পারে। Thermocouple: when two metal having different work function are placed together, a voltage is generated at the junction which is nearly proportional to the temperature. This junction is called the thermocouple. দুইটা ভিন্ন তাপমাত্রার জাংশন পরস্পরের সাথে নির্দিষ্ট দূরত্বে রাখা হবে, একটা তাপমাত্রা কম, একটা তাপমাত্রা বেশি। আচ্ছা, এই দুইটার তাপমাত্রা যে ডিফারেন্সটা, এই ডিফারেন্সটাকে আমরা ইউজ করব হচ্ছে ভোল্টেজ প্রডিউসের ক্ষেত্রে। যখন সেটা ভোল্টেজ প্রডিউস করতে সক্ষম হবে, কতটুকু ভোল্টেজ প্রডিউস করতে পারবে, টেম্পারেচার ডিফারেন্স যতটুকু ততটুকু। এটাই বলছে a voltage is generated at the junction which is nearly proportional to the temperature. টেম্পারেচার প্রপোর্শনাল ওয়াইজ আমরা হচ্ছে ভোল্টেজ প্রডিউস করতে পারবো। এই জাংশনটাকে আমরা বলছি, অর্থাৎ এই পুরো মেকানিজমটাকেই হবে তখন একটা থার্মোকাপল। This principle is used to convert heat energy to electrical energy at the junction of the two conductor. তাহলে দুটো কন্ডাক্টরের মধ্যে কনভার্সনটা যে হয়, সেখানে কি কনভার্সন হয়, সেখানে হিট এনার্জিটা ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট হয়। এটাও কিন্তু আমাদের এমসিকিউ এর কোশ্চেন হতে পারে যে থার্মোকাপল কোন প্রিন্সিপালের উপর কাজ করে। কোন প্রিন্সিপাল? হিট এনার্জি ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট করে, এই প্রিন্সিপালের উপর কাজ করে। আচ্ছা, তাহলে থার্মোকাপলে কতটুকু ভোল্টেজ প্রডিউস করবে তার একটা ইকুয়েশন আছে। এই ইকুয়েশনটা হচ্ছে the EMF produced electromotive force produced in the thermocouple is E কে বলছে এই ইলেকট্রোমোটিভ ফোর্স ইকুয়াল A প্লাস ডেল থেটা প্লাস বি ডেল থেটা স্কোয়ার। এখানে এ আর বি দুইটা হচ্ছে কনস্ট্যান্ট। এই কনস্ট্যান্টের মান ডিপেন্ড করবে কার উপর? কন্ডাক্টরের উপর, এবং যেই দুই ম্যাটেরিয়াল ইউজ করছি আমরা, যে মেটাল, সেই মেটালের টেম্পারেচারের কনস্ট্যান্টের উপর। আচ্ছা, তাহলে ই ইকুয়াল এ ডেল থেটা প্লাস বি ডেল থেটা স্কোয়ার। এখানে ডেল থেটা হচ্ছে potential difference between hot and cold terminal. দুই টার্মিনাল, গরম এবং ঠান্ডা দুই টার্মিনালের মাঝখানে যে তাপমাত্রার ডিফারেন্সটা, সেই টেম্পারেচার ডিফারেন্সকে আমরা ডেল থিটা হিসেবে কনসিডার করছি। আচ্ছা, তাহলে একটু আরেকবার বলি, দুইটা ভিন্ন ম্যাটেরিয়ালকে আমরা দুইটা ভিন্ন তাপমাত্রায় রাখবো, একটা তাপমাত্রা কম, একটা তাপমাত্রা বেশি। আচ্ছা, যখন এই টেম্পারেচার ডিফারেন্স ক্রিয়েট হচ্ছে, এই টেম্পারেচার ডিফারেন্সটাকে আমরা সিবেকের ইফেক্ট অনুযায়ী সেটাকে ভোল্টেজে কনভার্ট করব। এই ভোল্টেজ কতটুকু ক্রিয়েট হচ্ছে সেটা ডিপেন্ড করছে এই জাংশনগুলোতে টেম্পারেচার ডিফারেন্সটা কতটুকু তার উপর। এই ইফেক্টটাকে আমরা এই সিবেকের এই ইফেক্টটাকে কাজে লাগিয়ে আমরা যে ডিভাইসটা ডিজাইন করছি বা ট্রান্সডিউসারটা ডিজাইন করছি, তাকে আমরা নাম দিয়েছি থার্মোকাপল। When two metal having different work function are placed together, a voltage is generated at the junction which is nearly proportional to the terminal. This junction is called thermocouple. Thermocouple কোন প্রিন্সিপালে কাজ করে? হিট এনার্জিকে সে ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট করে at the junction of the two conductor. আর কতটুকু ইএমএফ প্রডিউস হবে সেটার মান ডিপেন্ড করছে এই ইকুয়েশনটার উপর। ইকুয়েশনটা কি? ই ইকুয়াল এ ডেল থেটা প্লাস বি ডেল থেটা স্কোয়ার। এখানে ডেল থেটা হচ্ছে হট এবং কোল্ড টার্মিনাল মধ্যকার টেম্পারেচার ডিফারেন্স, আর এ আর বি হচ্ছে দুইটা কনস্ট্যান্ট। এই কনস্ট্যান্টের মান ডিপেন্ড করছে আমরা যে দুইটা মেটাল ইউজ করছি সেই মেটালের উপর এবং
মেটাল কন্ডাক্টরের উপর এবং তাদের যে টেম্পারেচার ডিফারেন্স তার উপর। আচ্ছা, এখন আসছি হচ্ছে থার্মোকাপলের সুবিধা এবং অসুবিধাগুলো নিয়ে। আচ্ছা, অ্যাডভান্টেজ কি বলছে? এটা হচ্ছে সস্তা, যেহেতু সিম্পল টেম্পারেচার ডিফারেন্সকে আমরা ভোল্টেজ প্রোডাকশনের ক্ষেত্রে ইউজ করছি, সো এটা এক্সটার্নাল কোনো ইয়া লাগছে না, সো এটা বেশ সস্তা। আচ্ছা, সুইটেবল ফর র্যাপিড চেঞ্জ ইন টেম্পারেচার। এখানে যদি টেম্পারেচার ফ্লেক্সিবল মানে চেঞ্জ হয়, অর্থাৎ চেঞ্জ হলেও সেখানে আমাদের ফ্লেক্সিবিলিটি আছে, সেটা সার্কিটে খুব বেশি ইফেক্ট করবে না। যদি টেম্পারেচার বেশি হয় তাহলে সেক্ষেত্রে বেশি ভোল্টেজ প্রডিউস হবে, কম হলে কম, মানে ডিফারেন্সটা। সো যতটুকু ডিফারেন্স সে অনুযায়ী ভোল্টেজ প্রডিউস হবে। এখানে র্যাপিড চেঞ্জ হলেও সেক্ষেত্রে ব্যাপক কোনো প্রভাব পড়বে না। আচ্ছা, কনস্ট্রাকশন সিম্পল। হ্যাঁ, কনস্ট্রাকশন সিম্পল, দুইটা টার্মিনাল, দুইটা একটা হট আর কোল্ড টার্মিনালের মধ্যে রাখছি, সেখান থেকে ভোল্টেজ। আসলে এই কনস্ট্রাকশনটা বেশ সিম্পল। আর হচ্ছে দে আর ভেরি কনফিডেন্ট ইন মেজারিং টেম্পারেচার। আচ্ছা, এই সাহায্যে আমরা যে শুধু ভোল্টেজ মেজার করছি তা না, আমরা টেম্পারেচার ডিফারেন্সকেও মেজার করতে পারছি। সেটাই বলছে এটা টেম্পারেচার মেজারমেন্টের জন্য খুব কনভিনিয়েন্ট। তাহলে সুবিধা মেনলি চারটা: সস্তা, কনস্ট্রাকশন সিম্পল, আর টেম্পারেচারের র্যাপিড চেঞ্জের জন্য এটা সুইটেবল, সার্কিটে তেমন কোনো ইফেক্ট ফেলে না। আর হচ্ছে এটা শুধুমাত্র টেম্পারেচার, শুধুমাত্র ভোল্টেজ না, টেম্পারেচার মেজারমেন্টের জন্য খুব ইফেক্টিভ। আচ্ছা, এরপর আসছে হচ্ছে অসুবিধা। থার্মোকাপলের কিছু অসুবিধাও আছে। অসুবিধা কি? মেন অসুবিধা হচ্ছে অ্যাকিউরেসিতে। এটার মেজারমেন্টটা অ্যাকিউরেট হয় না, সো এটার অ্যাকিউরেসিটা লো। দে হ্যাভ এ লোয়ার অ্যাকিউরেসি। আচ্ছা, সেকেন্ড কি বলছে? ড্যামেজ occurs if the metal of the thermocouple are not same as the metal of the circuit in which the temperature is to be measured. যার টেম্পারেচার মাপবো এবং যেই মেটালটা আমরা ইউজ করছি তাদের যদি মেটালটা আলাদা হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে সার্কিটে মানে সেক্ষেত্রে ড্যামেজ হওয়ার পসিবিলিটি থাকে। ড্যামেজ occurs if the metal of the thermocouple is not same as the metal of the circuit in which temperature to be measured. তাহলে বেস্ট ওয়ে হচ্ছে আমরা যদি সেম মেটাল দিয়েই থার্মোকাপল এবং মোট সেম মেটালই আমরা ইউজ করব মেজারমেন্টের জন্য এবং থার্মোকাপলের জন্য, তাহলে আমাদের সেক্ষেত্রে ড্যামেজের পসিবিলিটি থাকবে না, না হলে সেখানে ড্যামেজের পসিবিলিটি থাকে। আচ্ছা, আরেকটা অসুবিধা বলছে, দ্য থার্মোকাপল ইজ প্লেসড রিমোট ফ্রম মেজারিং ডিভাইস। এটা হচ্ছে মেজারিং ডিভাইসের মধ্যে প্লেস করতে হয়, এটা হচ্ছে একটা অসুবিধা। আচ্ছা, তাহলে মেন অসুবিধাটা হচ্ছে অ্যাকিউরেসিতে, এবং যদি মেটাল আলাদা হয় সেক্ষেত্রে আমাদের কিছু প্রবলেম ক্রিয়েট হতে পারে। সবাই কি বুঝতে পেরেছি থার্মোকাপল? জি ম্যাম। আচ্ছা, এখন তাহলে আসছি একটু এলভিডিটি নিয়ে। এলভিডিটি, এল এ হচ্ছে লিনিয়ার, ভিতে হচ্ছে ভ্যারিয়েবল, ডিতে হচ্ছে ডিফারেনশিয়াল এবং টিতে হচ্ছে ট্রান্সডিউসার বা ট্রান্সফর্মার। এখানে মেনলি ট্রান্সফর্মারও ইউজ করা হয়। আমরা যখন এটার মেকানিজম দেখব তখন আর একটু বুঝবো। তাহলে প্রথমে আসছি হচ্ছে এলভিডিটি কি এবং তার কিছু সুবিধা অসুবিধাগুলো নিয়ে। এগুলো হচ্ছে আমাদের মেনলি এমসিকিউ এর জন্য খুব ইম্পর্টেন্ট এবং ভাইবার কোশ্চেন হিসেবে খুবই ইম্পর্টেন্ট। তাহলে এলভিডিটিটা কি? এলভিডিটি হচ্ছে এমন টাইপের ট্রান্সডিউসার যেখানে আমরা ডিসপ্লেসমেন্টটাকে কাজে লাগিয়ে আমরা ইলেকট্রিক্যাল এনার্জি বা কারেন্ট বা ভোল্টেজ প্রডিউস করে থাকি। The linear variable differential transformer LVDT is mostly used inductive transducer to translate the linear motion into electrical signal. লিনিয়ার মোশন মানেই বলছে ডিসপ্লেসমেন্ট,
এখানে হচ্ছে আমরা ইন্ডাকটিভ ট্রান্সডিউসার গুলোতে এই ডিসপ্লেসমেন্ট বা লিনিয়ার মোশন এই কাজে লাগাই ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট করতে। এলভিডিটির সাহায্যে আমরা লিনিয়ার মোশনকে ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট করি। আচ্ছা, এলভিডিটি সুবিধাগুলো দেখি একটু। এলভিডিটি হ্যাজ হাই রেঞ্জ অফ ডিসপ্লেসমেন্ট, তাহলে ডিসপ্লেসমেন্ট যত বেশি হবে আমাদের ভোল্টেজ তত বেশি হবে। তো এখানে ডিসপ্লেসমেন্টটা হাই রেঞ্জের, অর্থাৎ যে কোনো রেঞ্জের ডিসপ্লেসমেন্টেই আমরা কম বেশি যে কোনো রেঞ্জের ডিসপ্লেসমেন্টেই আমরা মেজার করতে পারছি। আচ্ছা, সেকেন্ড বিষয়টা বলছি কি, সেকেন্ড সুবিধাটা এটা হচ্ছে ফ্রিকশনলেস ডিভাইস। এখানে ফ্রিকশনের কোনো ব্যাপার নাই, ফ্রিকশন থাকলে ইফিসিয়েন্সির ইফেক্ট আসবে, ঘর্ষণের ফলে ইফিসিয়েন্সি একটু কমে যায়, যেহেতু ফ্রিকশন নাই সো এটার ইফিসিয়েন্সিটা বেশি হবে। সো এটা হচ্ছে একটা ফ্রিকশনলেস ডিভাইস। LVDT is an electrical transformer with a separable non-conducting core. এটা হচ্ছে এমন একটা ট্রান্সফর্মার যেটা কি এখানে একটা কন্ট্যাক্টিং কোর থাকে, যেটা আমরা ইজিলি সেপারেট করতে পারি। আচ্ছা, এখানে একটু খেয়াল করুন, এটা হচ্ছে একটা এলভিডিটি, এই যে সেই কোডটা যেটাকে আমরা চাইলে বের করে আনতে পারি, আবার যখন প্রয়োজন হয় সেখানে রাখি, সেটাই বলছে যে একটা সেপারেবল নন কন্ট্যাক্টিং কোড থাকে। তারপর কি বলছে, ইনফাইনাইট মেকানিক্যাল লাইফ। এলভিডিটির মেকানিক্যাল লাইফটা ইনফাইনাইট হয়, অর্থাৎ লংজিভিটিটা বেশি হয়। আচ্ছা, ইট গিভস হাই আউটপুট, যেহেতু ডিসপ্লেসমেন্টকে আমরা ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট করছি, আর ডিসপ্লেসমেন্টের জন্য কোনো লিমিটেশন নেই, যে কোনো রেঞ্জেরই আমরা ডিসপ্লেসমেন্ট করতে পারছি। সো এই আউটপুটটাও হাই রেঞ্জেরও হতে পারে। তারপর ইট পাসেস হাই সেন্সিটিভিটি, এটার সেন্সিটিভিটি হাই। ইট ক্যান টলারেট হাই ডিগ্রি অফ শক, এখানে যদি শক হয় তাহলে সেই শকটাকেও টলারেট করতে পারে। আচ্ছা, হিস্টেরেসিস লো, হিস্টেরেসিস লসটা কম, আর পাওয়ার কনজাম্পশনটা লো, পাওয়ার কনজাম্পশনটা লো। এলভিডিটি কনজিউমস লেস পাওয়ার। তাহলে সুবিধা হচ্ছে অনেকগুলো, কি ঘর্ষণ নেই, লংজিভিটি বেশি, আবার আউটপুট বেশি, ডিসপ্লেসমেন্টের রেঞ্জও বেশি, সেন্সিটিভিটিও বেশি, আবার পাওয়ার কনজাম্পশন কম, হিস্টেরেসিসও কম, আর হচ্ছে একটা সেপারেবল কোরও আছে। সো অনেকগুলো সুবিধা। আরেকবার একটু বলছি এলভিডিটি সুবিধাগুলো। আচ্ছা, এই সুবিধাগুলো কিন্তু যে কোনোটাই এমসিকিউ এ শর্ট কোশ্চেন আকারে আসতেই পারে, কোনো একটা দিয়ে বলবে যে এটা সুবিধা কিনা, যেমন এই ফ্রিকশনের ব্যাপারটাই আসতে পারে, আবার সেন্সিটিভিটি বিষয়টাও আসতে পারে, যে কোনোটা আসতে পারে, তো একটু একটু খেয়াল রাখতে হবে। LVDT has a high range of displacement. LVDT is a frictionless device. LVDT is an electrical transformer with a separable non-contacting core. Has infinite mechanical life, high output, high sensitivity, high degree of shock, low hysteresis and power consumption low. আচ্ছা, এতগুলো সুবিধা থাকলেও কিছু অসুবিধাও আছে। কি কি অসুবিধা আছে একটু খেয়াল করি। Relatively high displacement is required for applicable differential output. যদিও বলছে এটা আমরা লো বা হাই যে কোনো ডিসপ্লেসমেন্টের জন্য রেঞ্জটা বেশি, অর্থাৎ লো এবং হাই যে কোনো রেঞ্জের ডিসপ্লেসমেন্টের জন্যই কাজে লাগাতে পারি, কিন্তু তারপরেও বলছে যদি ডিসপ্লেসমেন্টটা হাই হয় সেক্ষেত্রে আমাদের ডিফারেনশিয়াল আউটপুট ক্রিয়েট করাটা ইজি হয়। Relatively high displacement is required for appreciable differential output. They are sensitive to stray magnetic material. স্ট্রে ম্যাগনেটিক ম্যাটেরিয়ালের ক্ষেত্রে এটা ইউজ করাটা একটু সেন্সিটিভ, সেক্ষেত্রে বেশ কিছু প্রবলেম ক্রিয়েট হতে পারে। আচ্ছা, ট্রান্সডিউসার
পারফরমেন্স ইজ এফেক্টেড বাই ভাইব্রেশন। ভাইব্রেশনের জন্য ট্রান্সডিউসারের পারফরমেন্সটা এফেক্ট হতে পারে। আসলেই ভাইব্রেশন হলে তো অবশ্যই ইফিসিয়েন্সিটা একটু কমবেই। ডাইনামিক রেসপন্স ইজ পোর। ডাইনামিক রেসপন্সটা বেশ মানে দুর্বল। আচ্ছা, টেম্পারেচার ইফেক্টস দ্য পারফরমেন্স অফ দ্য ট্রান্সডিউসার। অবশ্যই টেম্পারেচার তো ট্রান্সডিউসার পারফরমেন্সকে এফেক্ট করবে, কারণ তার মেকানিজমই তো তাই যে টেম্পারেচার ডিফারেন্সকে আমরা পটেনশিয়াল এনার্জিতে কনভার্ট করব, পটেনশিয়াল ডিফারেন্সে, অর্থাৎ ভোল্টেজ প্রোডাকশনের ক্ষেত্রে। সো অবশ্যই সেটা উপর টেম্পারেচারে ইফেক্ট থাকবে। সো মেইন অসুবিধা হচ্ছে হাই ডিসপ্লেসমেন্ট হলে সেটা অ্যাপ্রিসিয়েবল, লো এর ক্ষেত্রে সেটার ক্ষেত্রে একটু প্রবলেম হতে পারে। আর এটা হচ্ছে স্টে ম্যাগনেটিক ম্যাটেরিয়ালের জন্য একটু সেনসিটিভ। আর ভাইব্রেশনের জন্য এটার পারফরমেন্স ইফেক্ট হতে পারে। আর ডাইনামিক রেসপন্সের জন্য এর রেসপন্সটা একটু পোর। আর অবশ্যই এটার টেম্পারেচারের উপর ডিপেন্ডেন্ট, অর্থাৎ টেম্পারেচার ইফেক্ট আছে। আচ্ছা, এতটুকু কি সবাই বুঝতে পেরেছি? ও, আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন। কোন কোন ক্ষেত্রে আমরা এই এলভিডিটিটা ইউজ করি? আচ্ছা, আমরা টু মেজার ডিসপ্লেসমেন্ট মেজারের জন্য এটা ইউজ করতে পারি। টু মেজার প্রেশার অ্যান্ড ওয়েট, প্রেশার এবং ওয়েট মেজারমেন্টের ক্ষেত্রে এটা ইউজ করতে পারি। এবং টু মেজার ফোর্স মেজারমেন্টের ক্ষেত্রে ইউজ করতে পারি। আচ্ছা, এই অ্যাপ্লিকেশন দিয়েও আমরা কিন্তু একটা এমসিকিউ বানাতে পারি, যেমন এলভিডিটি দিয়ে আমরা কি মেজার করতে পারি। সো এই কি মেজার করতে পারি না, এই তিনটা অপশন থাকলো, সাথে আরেকটা দিয়ে দিলাম, সেটা হচ্ছে যেটা মেজার করতে পারি না, যেমন হতে পারে সেটা কি হতে পারে, কারেন্ট বা অন্য কিছু টাইপের। সেটা টেম্পারেচার হতে পারে। না, টেম্পারেচার তো মেজার করতে পারছি এখানে। এই যে দেখুন, সুবিধাতে বলেছে, অন্য যে কোনো বলে দিলাম, ডিসপ্লেসমেন্ট, প্রেশার, ফোর্স, অন্য এই তিনটা ছাড়া যে কোনো একটা প্যারামিটার দিয়ে দিলাম। সো এটার অ্যাপ্লিকেশনটা মনে রাখতে পারলে আমরা ওইটা আনসার করতে পারবো। আচ্ছা, এতটুকু কি সবাই ক্লিয়ার হয়েছে মোটামুটি? ম্যাম এখানে হচ্ছে এক্ষেত্রে তো আচ্ছা, তাহলে এটার সাহায্যে আমরা টেম্পারেচার মেজার করতে পারছি না। আমরা ডিসপ্লেসমেন্ট, প্রেশার এবং ফোর্স এটা মেজার করতে পারবো, যেহেতু এটা এলভিডিটি, থার্মোকাপল না। সো আমরা এটা দিয়ে টেম্পারেচার মেজার করতে পারবো না। সো আমাদের এই অপশনটা আসতেই পারে। আচ্ছা, আরেকটা কোয়েশ্চেন এখানে দেখুন করা আছে, আমরা এটা আনসার অলরেডি করে ফেলেছি, একটু খেয়াল করি। এক্সপ্লেন হাউ এলভিডিটি ক্যান বি ইউজড অ্যাজ সেকেন্ডারি ট্রান্সডিউসার। অথবা আরেকটা কোয়েশ্চেন আসতে পারে, ডিসক্রাইব দ্য মেথড ফর মেজারিং প্রেশার ইউজিং এলভিডিটি। আচ্ছা, এটা আমরা হচ্ছে গত ক্লাসে আলোচনা করেছিলাম, সেটা হচ্ছে এই যে বাউরাম টিউবের সাহায্যে যে প্রেশার মেজারমেন্ট দেখেছিলাম। আচ্ছা, আমি একটু শেয়ার করি স্ক্রিনটা, তাহলে মনে হয় আর একটু ক্লিয়ার হবে বিষয়টা আপনাদের কাছে। এটা হচ্ছে এই যে এই অংশটুকু, বাউরাম টিউবের সাহায্যে প্রেশার মেজারমেন্ট। এইখানে আমাদের ওই দুইটা কোয়েশ্চেনেরই আনসার আছে। এখানে এলভিডিটিকে কিভাবে সেকেন্ডারি ট্রান্সডিউসার হিসেবে ইউজ করছি এবং বাউরাম টিউবের সাহায্যে কিভাবে আমরা এই এলভিডিটিটাকে ইউজ করছি, গত ক্লাসে এটা নিয়ে আলোচনা করেছিলাম। সো ওই রকম যদি কোশ্চেন আসে, আমরা এরকম ছোট্ট একটু এক্সপ্লেনেশন দিয়ে এটা এক্সপ্লেন করলেই হবে, আসলে শর্ট কোশ্চেন আকারে আসবে। এখানে তো হচ্ছে মেকানিক্যাল সিগন্যাল কি ইলেকট্রিক্যাল সিগন্যালে রূপান্তরিত করবে না। এখানে হচ্ছে প্রেশার এনার্জিকে ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট করছে। প্রথমে কি করছে, প্রেশারটাকে আমরা ডিসপ্লেসমেন্টে কনভার্ট করছি, সেই ডিসপ্লেসমেন্টটাকে আবার ইলেকট্রিক্যালে মানে ভোল্টেজে কনভার্ট করছি। বারডন টিউবের সাহায্যে আমরা মেইনলি প্রেশার মেজার করে থাকি। পুরো এটা তো যত